উমা, আমি শুনেছি কাল তুই শ্বশুরবাড়ি থেকে এসেছিস। একটু সময় পাই না ভাই? তুই হাসালি সরব, তোর সংসারে তো মাত্র দুজন, তুই আর তোর স্বামী। বাড়ি তাহলে ঘর কোনো কাজকর্ম নেই? তা থাকবে না কেন, তবে তোর কর্তাটি তো সারাদিন টাকা সুদ নিয়েই ব্যস্ত। এত বয়স হলো তোর, এখন একটা ছেলে হলো না, তোর স্বামীর এত টাকা খাবে কে রে? থাক, খুব হয়েছে, আমি যাচ্ছি। দিলি তো, সাত সকালে ছেড়ে দিলি তো। আমি ঠাকুর বাড়ি পুজো দিতে যাচ্ছি। মাসি, আমারও কাঁচা কাপড়, আমিও ঠাকুর বাড়ি যাচ্ছি। আমারও কাঁচা কাপড়, তবে কি মাথাটা কিনে ফেলেছে পুরো, তার আবার কাঁচা কাপড়। যাই আর একটা দুধ দিয়ে আসি। একটি চয়নার বদন বিগড়ে তো বাজি ছুঁচো মায়ের টাকা আমার কাছে কাপ পাওয়া যায়। এই 13 বছর বয়স থেকে যে কারবার করছি, এই মূলধন ছিল 1 টাকা। হ্যাঁ, এই যে বাড়ি ঘর তো জমি জায়গা ওই 1 টাকার সুদে। কি বল? পয়সা নেই বলে আমার কাছে ভাবে যা আসিস নি। এদিকে এই আয়, খোল কোথায়, খট খোল খোল খোল। ভয় কি এগিয়ে জানা জানা? ভয় কি আর সাদে? আমি হলো আনকোলের চরণ চক্রবর্তী। 20খানা গায়ে এমন কেউ নেই যার নাম আমার এই হাওলা খাতায় নেই। সুদ কি করে আদায় করতে হয় তা আমি বেশ ভালো করেই জানি। এই টাকাগুলো রেখেছিলাম ঠাকুর খোকার ওষুধের লাগে। শুনলে শুনলে? হ্যাঁ, কৈফিয়ত একবার ছোটে লগাই রেখে দে। হ্যাঁ, আচ্ছা তোরাই বল, হাত চাইতে এসে ফিরে গেছিস, চাইলে দিইনি, এমন দিক কখনো হয়েছে? বল 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 কি বল। রামু রামু যা নয় তা কিষান নাকি বল। তাহলেই বোঝ, তোদের যেমন পয়সা আমারও তেমন। হ্যাঁ কি তাই তো? তোরা একবার চাইতে আমি দিই, তোদের উচিত নয় যে আমার সেই হকের টাকাটা ফেরত দেওয়া? তোরা সব বোবা হয়ে গেলি না? হ্যাঁ, কিছু দেবার কথা উঠলেই মুখ দিয়ে রা বেরোয় না। বলে না, হাত চিৎ করতে পারি কিন্তু উপর করতে পারি না। এদের হয়েছে তাই। আচ্ছা কি বলবি? আমার কাছে টাকার দরকার না হলে তো আসিস না। হ্যাঁ, আজকে 5 টাকা। 5 টাকা? হ্যাঁ 5 টাকা? 5 টাকা কি করবি? তুই লোক খাবি নাকি? দুটো ধুতি ইনকাম করতাম। ধুতি আর ধুতি কিনে দরকার নেই। মুখে কুড়ির বেটা মাথায় ফুলতেন। ধুতি কখন পরবি? কখন পরবি ধুতি বল? সারাদিন তো মাঠে ঘাটে কাদা জল ঘেটে বেড়াবি। না না না, ও 8 পয়সা নিয়ে যা, দোকানে গামছা কিনে পড়ে। হ্যাঁ, দোকান গামছা কিনে আজকে কর্তা। দেখো বাবু, ওই 5 টাকা দিতে পারবো। আমি 2 টাকা দিতে পারি, তবে হ্যাঁ 1 মাস বাদে 4.5 টাকা দিতে হবে। হবে? সুদটা একটু কম করে নেন কর্তা। তোরা অমন করিস কেন বলতো? এই তো হাত চাইতি তাকে রাজি হয়ে গেল। হ্যাঁ, কম দাম বলেছি কি? বলেছে বাবু। হ্যাঁ শোন, যার নুন খাস তার গুণ গাইতে হয়, বুঝলি? এই না বলে দাও। যা 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 চন্দ্র বাবু। শ্রীদেব, তুই এখন বসে কেন বাবা? তোমার তো সুদের টাকা হয়ে গিয়েছে। টাকা দিলেন ঠাকুর। বলিস কি? বাবু কোচার খুঁট খুলে সুদের টাকা দেই, আবার টাকা? আমি এটা টাকার খরাতি করতে বসিনি, বুঝলি? ধান ঝাড়া হলি ঠাকুর। ধান ঝাড়া হলি? ধান উঠলে তোমার কি মাথা ঠিক থাকবে না? তাহলে ধরাকে সারা জ্ঞান করবে, আর কিছু বলতে গেলে এবার সাপের ছোট মতন ফোঁস করে উঠবে। ধানটা তো নয়, বীজটা তো। তাহলে কিছু না, যাও 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 যাও। কাল সকালে থেকে কি করতে পারি, বুঝলে? বাবু চন্দ্র বাবু, আমার গঞ্জে যেতে হবে, তুমি সব খাতা পত্র সব ঠিকঠাক করে বাড়ি পাঠিয়ে দেবে। হবে না বাড়ি থেকে চাই, গঞ্জে যেতেই হবে। হ্যাঁ, যেন ভুল টুল করিও না বাবা। না বাবু। হ্যাঁ, ছিদে অছিদে, ও সাধু, টাকাটা খুব দরকার না? আচ্ছা তুমি এক কাজ করো, সেদিনে কিছুদিন আগে তোমার বাগানে দেখলাম বেশ বড় মস্ত অনেক কাঁদি পড়েছে। হ্যাঁ, তা এতদিন মনে হয় বেশ পুষ্ট হয়েছে। কাল যখন আসবি না, ছড়া কত কানবি। হ্যাঁ, আর টাকা একটা ব্যবস্থা কিছু করবো, আর কি হবে। কিন্তু কলা আনতে ভুলো না, ছড়া কত কলা নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ,
কি করছো কেন? এই মা দুর্গার পায়ে 5টা পয়সা ছুঁয়ে মানুষ করছি। কি বললে? মা দুর্গার কাছে পয়সা দিয়ে মানত করছো? পয়সা তো সস্তা নয়, যা খুশি তাই করবে। খুব হয়েছে। দেখো সরো, তোমার মা দুর্গা অত হ্যাংলা নন যে তোমার কাছ থেকে এই 5টা পয়সা পাওয়ার পিছনে হাত বাড়িয়ে বসে আছেন, বুঝলে? মানত করছে। আচ্ছা, তোমার কি একটু পাপ পুণ্য জ্ঞান নেই? আর উপদেশ দিতে হবে না, কিসে কি হয় সেটা এই বয়সে কি তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? অত যদি পুণ্যি করার শখ, তাহলে বাপের বাড়ি থেকে পুঁটলি বেঁধে আনতে হয়। বাপ মা গরিব ছিল, তাই না তুমি কোথায় কোথায় পয়সা খুঁজো না? কিন্তু একথা একবারও ভেবে দেখো না যে এত পয়সা তোমার খাবে কি? খাবে আবার কে? ও পাড়ার পঞ্চা তেলি আর মোনা গয়লা খাবে না। তোমার প্যান প্যানে যে কেন খেতে দেবে চলতে কিনি, এখনই গঞ্জে যেতে হবে। এত বেলায় আবার গঞ্জে যাবে কেন? কেন আবার? হাত ছিটে খাতা ফুরিয়ে গিয়েছে, কিনতে হবে। তো দাসের দোকান থেকে তো কিনলেই পারে। তোমার আর কি বলো, বলি খালাস, বলি উপায় তো করতে হয়, তাই বলছো। দাসের কোট একটা চামার, খাতা পিছু 2 পয়সা করে বেশি নেয়। 2 পয়সা বেশি নাই বলে এই ঠিক দুপুর বেলা 3 ক্রোশ পথ হেঁটে তুমি গঞ্জে যাবে? 20 ক্রোশ হলেও যেতাম। 7-8 মাটি করে 2 পয়সা বার করেও দিন, তাহলে বুঝি। হ্যাঁ, বাড়ি আসো। এই দেখো কি বিপদে ফেলে দেখো। এত বেলায় তিলোত্তম কেন রে বাবা? যত কি ঝঞ্ঝাট কি। হ্যাঁ, যাই আছি, তুমি খেতে দাও, আমি এলুম বলি। হ্যাঁ, বলি কিছু সুবিধে হলো? অসুবিধে বস্তুটা যে কি তা আজও আমার চোখে পড়েনি চরম। আমার নাম তিলোত্তম ঘটক। আমরা 14 পুরুষ এই ব্যবসা করে খাচ্ছি। চেঁচিয়ে হচ্ছ কেন? ওদিকে শর্মা শুনলে কি মনে করে বলো তো? আমার কে রে শুনতে পাবে? যখন বিয়ে করে ঘরে আনবে, ঘর সংসার করবে, তখন। সে পরের কথা পরে। না 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 না, পরের কথারই আগে একেবারে পাকা গাছুনি 8 ঘাটে বেঁচে তবে কাজে নেমেছি। আমরা হচ্ছে ঘটকের বংশ। এই খ্যান্ত মেশিকে পাঠাবো, তোমার পরিবারকে বুঝিয়ে শুনিয়ে 1 মিনিটে সব ঠিক করে দেবে। বলে না, কত হাতি গেল তল, মশা বলে কত জল। টাকা দাও। টাকা? হ্যাঁ, টাকা? টাকা কি খোলাম করছি নাকি? হ্যাঁ, টাকা 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 বলি, আমার কাছে টাকা ছাড়া তাই কোনো সম্পর্ক নেই তোর তো? আমার কি বলছো? তোমাকেই বলছি। শোনো, আমি কুবের নই যে আমাকে না বেড়ে গাছ থেকে ঝাড় 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 টাকা পড়বে। হ্যাঁ, মজা গেল, এখনই সমস্যা শুনে ফেলতো, খুব বাঁচিয়ে ফেলছি। হ্যাঁ, তুই এক কাজ করো, তুমি বাড়িতে থেকো, আর আমি এই গঞ্জে যাওয়ার পথে না তোকে টাকা পৌঁছে দিয়ে আসি। তাহলে ওই কোথায় হলো? হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল। উফ, শান্তিতে দুমুটো খাবো জানো, তার জন্যে কি করি বলো তো? হ্যাঁ, ছি 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 ছি, টাকা 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 আমার পাগল করে ছাড়বে দেখছি। তিলোত্তম ঠাকুর টাকা ধার করতে এসেছিল বোধহয়। তাছাড়া কি, তুমি কি ভাবছো আমি কেমন আছি সেটাও জানতেই ছিল? যত সব হাবাতির দল রে বাবা রে বাবা। যত ঝামেলা আমার, আর পারি না বাবু, আর পারি না বলতে পারি কই, পুরো মনটা যে কিছুতেই মানতে চায় না। নইলে আমার আর কি বড় ঠাকুর, দুঃখ সইতে সইতে এতটা বয়স পার করে দিই। পরের দুঃখ দেখলে আমাকে বড় লাগে, জানো ঠাকুর, আমাকে বড় লাগে। তাকে আমি জানি না কেন তো, পরের বোঝা বইতে বইতে জীবনটা তো মাটি হয়ে গেছে। এই দেখ না, চরণের বিল, তার পরিবার কি স্বার্থ আর আমারই বাকি লাভ। তবে হ্যাঁ, এত বড় একটা বংশ একটা ছেলের অভাবে নির্বংশ হবে, সেটা হতে পারে কখনো? তাই তো বলছি, তুই একটু সাহায্য কর। হ্যাঁ, একটু সাহায্য করবি না? বললাম। আচ্ছা, তাহলে এবার আমি উঠি। মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, নে, কাজ কর কাজ কর। নারায়ণ নারায়ণ। না 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 না, খান্ত, আজই যেতে ভুলিস না কিন্তু ছোট বাড়িতে। ওটি পাবে না ঠাকুর, ওই পূবের সূর্য পশ্চিমে উঠবে, কিন্তু শান্তমণি কথা নড়চড় হবে না। মধুময় 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 মধুময়। ও বামুন দিদি, কোথায় গো? এই যে এখানে। এমন অসময়ে যে? এই পায়েস আর মিষ্টি নিয়ে এলো। তোমার কর্তাটি তো ভাই কারোর বাড়িতে পাঠ পারবে না, তাই নিজেকেই আসতে হলো। না ধর।
অসময়ে পায়েস মিষ্টি? আজ আমার ছোট যাকে সাথ দিলাম যে, তোমাকে ভাই নিয়ে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার শাশুড়িকে জানো তো সেরকম একঘেয়ে আর শেখেলে বলে যে এসব ব্যাপারে আঠেরো মেয়েদের না আসলেই ভালো। বাড়ি বয়ে এসে কথাটা নাই শোনালে ভাই, তুমি রাগ করলে দিদি। বিশ্বাস করো, তোমাকে নিয়ে যাবার আমার খুব ইচ্ছে ছিল। তুমি আর কি করবে, ছেলেপুলে হয়নি সেটা আর তোমার দোষ নয়। ভগবান মুখ তুলে চাইলে সব ঠিক হয়ে যাবে। কিছু মনে করো না দিদি, ফুলির মুখ দিয়ে কথাটা আমার বেরিয়ে গেছে। বাড়ি আছে নাকি হে? বাবা তো বাড়ি নেই। বাবা তো সেই সকালে বেরিয়েছেন, এখনো। ও হ্যাঁ 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 হ্যাঁ, আরে সেই প্রীতি রে, হ্যাঁ এত বড় হয়েছিস। আরে তোর বাবা তোকে মামা বাড়ি থেকে কবে নিয়ে এলো রে? সেই সেই যে তোর মা মারা গেছিল, তুই মামার বাড়ি চলে গেছিলি, তারপরে আজই তোকে দেখছি। হ্যাঁ, আমি কালকে এসেছি, 7 দিন পরে আবার চলে যাব। সে কি, চলে যাবি কেন রে? হ্যাঁ বেশ ডাগরটি হয়েছিস। হ্যাঁ শোন, এই বয়সে এই মামার বাড়ি গিয়ে থাকাটা ভালো দেখা, লোকে কি বলবে? না তুই এইখানে থাক, বড় হয়েছিস, বিয়ের বয়স হয়েছে। সে কি, যাবি কোথায়? লজ্জা কিসের রে? তুই তোমার নাতনির বয়সী, আর এই বয়সে তোদের মতো মেয়েদের সঙ্গে যেখানে এই ঠাট্টাই আর কি না করবো। এই দেখো পালিয়ে গেল, লজ্জা পালিয়ে গেল। আরে আমার কাছে লজ্জা কেউ পেতে এই যে চলো এসে গেছো। তত গেছি, তুমি ছিলে কোথায়? কেন তোমার কাছে গিয়েছিলাম, ধ্যান তোকে সব বুঝিয়ে বলে সব ঠিক করে রেখেছি, সব ঠিক হয়ে যাবে। এখন টাকা দাও। টাকা দেবো বলে তো এলাম, আর তাই তো নিজের চোখে প্রতিমাও দর্শন হয়ে গেল। তিলোত্তম, নিজের ঘরেতে ডাগর ডুগর মেয়েটি থাকতে তুমি কিনা ঘটকালি করে বেড়াচ্ছ এই পরের বাড়ির মেয়ের সঙ্গে। হ্যাঁ ব্যাপার কি হে? কার কথা বলছো? যার কথা বলছি সে প্রতিমে নিজের চোখে দর্শন করলাম। তোমার মেয়ের কথা বলছো? তার মানে এর পরেও আবার মানে? আচ্ছা তিলোত্তম, সোজা কথা তুমি কিছুতেই সোজাভাবে বুঝবে না, এটা কি খুলে বলতে হবে? বলছিলাম কি, তোমার মেয়েকে আমার হাতে সঁপে দিয়ে আমাকে জামাই করে না, খুব ভালো বানাবে। হ্যাঁ শোনো, যে সংসারে ছেলে পুলে নেই সে সংসার তো ভূতের সংসার। ভগবান কি মুখ তুলে চাইবে না? ওরা ভগবান যদি মুখ তুলে চাইতো তাহলে কোন দিন তোর একটা ছেলে পুলে হতো। লুকিয়ে লুকিয়ে মা কালীর কাছে জোড়া পাঁটা শান্তি সস্তেন কতই তো করলি, বুঝেই দেখ দোকান যদি হতো। দিদি দেখ বাবু, এই মনের আগুনে আর কতদিন জ্বলে পুড়ে মরবি বল? তার চাইতে বরং তোর বরের একটা বিয়ে দে। হ্যাঁ রে বিয়ে, তবে ঠাকুর হয়তো রাজি হবে না। তোর মতন ঘরে এমন লক্ষ্মী পিটিয়ে থাকতে কেউ কখনো রাজি হয়? কেউ রাজি হয় না। তবে আমি আর কি করতে পারি দিদি? একেই বলে মেয়েছে, 13 হাত কাপড়ের যার কাছা নেই তার আবার বুদ্ধি। ওরে বাবু, স্বামীর জন্য যাই কিছু কর, তার বেলা তো সতী পুণ্যি নেই। তুই কি না পারিস, বরকে বল একটা বিয়ে করতে। একটা ছেলের জন্য তোর শ্বশুরের এত বড় সম্পত্তিটা লোপ পাবে, এত বড় ভিটেতে সন্ধ্যেতে বাতি পড়বে না? না না না, সে আমি কখনোই হতে দেব না। শ্বশুরের ভিটে বাতি জ্বলবে না, সেই বাতির ফাঁকে আমি উঠতে পারবো না। আমি যে করি হোক ওকে রাজি করাবো, দেখ চেষ্টা করে। তবে আমার মনে হয় ঠাকুরকে রাজি করানো খুব শক্ত। যত শক্তই হোক রাজি আমি করাবোই, তাতে আমার যত কষ্ট হয় হোক। তাহলে চলি সরো, এদিকে সন্ধে হয়ে গেল,
যতক্ষণ আছি ততক্ষণ বিটেতে সন্ধ্যেটা তো দিতে হবে। শোনো, এই খাতাগুলো ঘরে গিয়ে তুলে রাখো। আমি চট করে একবার দক্ষিণ পাড়াটা ঘুরে আসি। হ্যাঁ, এই তো এলে, একটু জিরোবে না? জিরোবার বরাত কি করেছি? শোনো, কি তো কিছু দেখে? হ্যাঁ, আচ্ছা তোমার আক্কেল খাবে বলো তো? একটা কথা বলবো, শুনবে? বল। আগে কথাটা। আরে মুশকিল, আরে কি বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। বল। তুমি আর একটা বিয়ে করো। তার মানে? আচ্ছা তুমি তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, আর এই বয়সে কেউ বিয়ে করে নাকি? 1400। না না, তোমার দুটি পায়ে পড়ি। এই তুলসী তলায় দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও, আবার বিয়ে করবে। সত্যি বলছি, আমার কোনো কষ্ট হবে না। সত্যি বলছো? তোমার তোমার কোনো কষ্ট হবে না? না না, আমার কোনো কষ্ট হবে না। ছেলের অভাবে আমার শ্বশুরের বংশ থাকবে না, আমি কিছুতেই সইতে পারবো না। না, কিছুতেই সইতে পারবো না। এই যে এতক্ষণে আসার সময় হলো। উনি কাজটা কি এত সহজ নাকি? সড়কে কত করে বলে বুঝিয়ে রাজি করে তবে এলো। রাজি করে উনি এলেন। শোনো, এদিকে আমার মহাবিপদ। তোমার বিপদ? হ্যাঁ। তুমি লোকের বিপদ ঘটিয়ে বেড়ে তোমারও বিপদ কিসে? আরে তোমার নিকুচি করেছে। চরণ প্রতিমাকে বিয়ে করতে চাইছে। প্রতিমা? হ্যাঁ। তোমার মেয়ে প্রতিমা? বলো কি গো, কালে কালে কতই শুনবো কতই দেখবো। তবে ভালো কথা তো। তা তুমি তো চাইছিলে চরণের বিয়ে দিতে। তা বলে আমার অমর মেয়ে চরণের সঙ্গে হবে না কেন? বলি আপত্তিটা কিসে? পাত্র হিসেবে চরণ ঠাকুর তো ভালোই গো, পয়সার অভাব নেই। বিয়ের পর প্রতিমার যদি একটা ছেলে হয়, চরণ ঠাকুরের বংশরক্ষেও হলো, আর তোমারও ঘটকালি করে দুঃখও বুঝলো। কেমন? যা বাবা, আমি এলাম বিপদে পড়ে তোমাকে যুক্তি নিতে, আর তুমি আবার জ্ঞান দিচ্ছ। বাবা বাবা, এসে লুটিয়ে পড়লে। আসলে কি গো, ছাতনা তলায় যখন চার চোখের মিলন হয়, কোনে যে তখন মুচকে মুচকে হাসে গো। নাপিত তখন বলে, শুনো সবে মন দিয়ে ছাউনি নাড়ার কথা। জেনা শুনবে শেখাবে স্বামী পুতের মাতা, ফুটি খাটা ছেড়ে দাও, নইলে আমার মাথা খাও। আমার মতন হাত হবে 100 টাক চাল 9 দিন খাবে। খাসা বউ হয়েছে চরণ। বাহ, কি নাম মা তোমার? সরমা। বাহ, নামটিও খাসা। বেঁচে থাকো, সুখে থাকো মা, রাজার মতো বেটা। রাজার মতো বেটা হোক, রাজার মতো বেটা হোক, রাজার মতো বেটা হোক, রাজার মতো বেটা হোক। কি হচ্ছে? তুমি বসো। আমার অত সময় নেই, অনেক বেলা হয়ে গেছে, আমার টাকাটাই যেতে হবে। মরনায় খালি তাগাদা তাগাদা তাগাদা। বলি ঠাকুর, অনেকের অনেক সুদ খেয়েছো, আর কেন? ও মায়া কাটে, এখন আসলে একটু নাড়াচাড়া করো না বাপু। আমার অত সময় নেই বাপু, আমার অনেক কাজ আছে। ও মা, বর পালালো যে, করি খেলবে না? থাম রে বাপু থাম, আর সদালতি করতে হবে না। মায়েতে মাসির দরদ। বলে হ্যাঁ রে অবিন্দি, আজ লজ্জার মাথা খেয়ে একেবারে বসে আছিস? কলা গাছের মতন বেড়ে বেড়ে এধারে কাঁদি পালবার বয়স হলো। ধেই ধেই করে নাচতে আর কটকট করে ফোড়ন কাটতে তোর একটুও লজ্জা হয় না? দিদি, তুমি চুপ করবে না, তোমার পায়ে মাথা ফুলে মরবো। আমল, তুই এবার কাঁদতে বসলি কেন? আমি তো বললাম বিন্দিকে। না বাপু, অসহ্য হলে আমি চুপ করে থাকতে পারি না। কথায় বলে বলা মুখ আর চলা পা। এতে যদি তোর কান্না আসে তা আসুক,
কাঁদবি নাই বা কেন? এটা একটা ধরতে পারলি না বলে বরের বিয়েতে সতীন এনে ঘরে তুলবি। কালকে তুই কুমির যখন আনলি তার কামড় তো সইতেই হবে। এখন কান্নার হয়েছে কি, এরপর কেঁদে বুক ভেসে যাবে। দিদি, ওদের বারণ করো এসব কথা বলতে। চুপ কর, চুপ কর। ওদের যা মুখে আসুক তাই বলে, তাতে আমার কিছু এসে যায় না। শুধু তুই আমার দিদি বলে ভাবিস। মাসিক 1 টাকা হারে সুদ, ওই সুদের সুদ জমে মোট দাঁড়িয়েছে বাবু 42 টাকা 6 আনা। একেবারে মরে যাবো কর্তা। মরে যাবো? আচ্ছা আচ্ছা, তুই 1 টাকা কম দি। আজকে কর্তা আর কথা বাড়াস নেই। এই ব্যাটে 1.5 টাকা দিলাম। 1.5? হ্যাঁ 1.5। আরে তো বাকিটা ছাড়ান দেন কর্তা। আচ্ছা, আমার কি করে চলে বলতো? বলতো হ্যাঁ, চন্দ্র বাবু টাকাটা রেখে দাও। জিতেই যখন পারবে না তখন বাজে কথা বলে আর লাভ। তাই বলবো না, শোনো শোনো, গরিব মানুষ না দেখলে চলে কি রে? চন্দ্র বাবু, খাতাপত্র দিশে টিশে সব ঠিক করে আমার বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি চাই একবার ওই গয়না ফয়না একবার তাগিদ দিয়ে আসি, একবার ভালো করে নাড়া দিয়ে আসি, বুঝলে না? আসুন বাবু, আসুন। কে চন্দ্র এখনো খাতা নিয়ে বসেছে? আগে ওই তো 1 আনা পয়সা তবিলের সঙ্গে কিছুতে মিলতেছে। কি বলে? তোদের সঙ্গে মিলতে ঠিক দোয়া মিলেছে তো? আগে কানে শোনে না, ঠিক দোয়া মিলেছে। আগে তা তো মিলেছে, কিন্তু 1 আনা পয়সা তবিলেতে কম পড়ছে। কি করে হবে? না না, মিলতেই হবে। দেখো বলতে থাকো। আগে আপনি কোথাও কোথাও হারিয়ে ফেলেছেন। হারাবো মানে? আমি হম আনকুলের চরণ চক্রবর্তী, আমি হারাবো পয়সা? মানে ভালো করে মিলিয়ে দেখো, মিলতেই হবে নিচে। তা তো ঠিকই, ওর হিসেবে ভুল ধরে কে? এখন দাও দেখি 5 টাকা মিষ্টি খাবো। মিষ্টি খাবো? তুই থামো তো চন্দ্র, তোমার সব থাকতে গিয়ে। আরে খান্ত, ও খান্ত, ওদিকে খবর কি রে? যে আজ করে নাম ঘুচলো গো, পিসিমের যে ছেলে হয়েছে। কার হয়েছে? পিসিমের ছেলে হয়েছে। আমার 10 টাকা দে। আমার টাকাটা দাও। পরে এই আমার টাকাটা দাও। হবে নিশ্চয় পারেনি। পরে নি। ছোট, দেখ তোর কি সুন্দর ছেলে হয়েছে। ও ছোট, ছোট ছোট, মাসি একবার দেখো না, ছোট চোখ চাইছে না, কথা বলছে না। ও দুর্বল হয়ে গেছে কিনা তাই বোধ হয়। না, তুমি একবার দেখো না, ও তো চোখ চাইছে না। তুই বড্ড ব্যস্ত বাগিস, সব দেখি। ছোট বউ, ছোট বউ, ছোট দেখ তোর কি সুন্দর খোকা হয়েছে, একবার দেখ। ছোট বউ, ছোট বউ, কি হয়েছে ছোট বউ? এই তোরা অমন করছিস কেন? এই দেখো না দিদি, ছোট বউ চোখ চাইছে না, কথা বলছে না। হয়েছে না? হ্যাঁ দেখি। কি গো, একবারে বরফ হয়ে গেছে। হ্যাঁ ছোট, নেই গো। হ্যাঁ ছোট বউ, ছোট বউ, ছোট বউ, কথা বলে স্বপ্ন শুনো। কি হলো গো? কি হবে? কি হলো? তোর হাতের ওই এক তারাটির তারে, তোর ওই এক তারাটির তারে, কান্না হাসির পালা বদল চলে বারে বারে।
চলে বারে বারে, কান্না হাসির পালা বদল। তোর খেয়ালের ঘন ঘটায় ঝোড়ো হাওয়া প্রদীপ নেভায়, পূর্ণ চাঁদের আলো আবার আসে অন্ধকারে, তোর হাতের ওই একতারাটির তারে, তোর হাতের ওই একতারাটির তারে, কান্না হাসির পালা বদল। চলে বারে বারে, চলে বারে বারে, কান্না হাসির পালা বদল। এই জীবনের ভুলের হিসাব তাই তো ভাবা ভুল, এই জীবনের ভুলের হিসাব ভাবা ভুল। জানি না তো দেখবো কখন ভুল হয়েছে ফুল, ভুল হয়েছে ফুল। সে নিয়তির খেপা নদী যায় বয়ে যায় নিরবধি, যেমন ভাঙে তারও বেশি ভরা এ সংসারে, তোর হাতের ওই একতারাটির তারে, তোর হাতের ওই একতারাটির তারে, তোর হাতের ওই একতারাটির তারে। কে ওখানে? আমি হাবু। আরে হাবু, বুঝ 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 বুঝ। এ কি চেহারা হয়েছে তোর, চেনা যায় না যে। আপনাকে তো চেনা যাচ্ছে না ঠাকুর। আর এখন গেলেই হয় হাবু। তা তুই গায়ে কবে ফিরলি? এক্ষুনি ফিরছি, নবদ্বীপ রাসের মারে এসেছিলাম। তা আপনার দেনাটা শোধ করে আবার আজই চলে যাব। কিসের দেনা হাবু? সে কি এর মধ্যে ভুলে গেলেন? সেই যে সে বছর অজন্মর সময় আপনার কাছ থেকে 5 কোটি 6 টাকা ধার নিয়েছিলাম। হবে হয়তো, আজকাল সব কথা আমার মনে থাকে না হাবু। সুদের কারবার আমি বহুদিন ছেড়ে দিয়েছি। সে কি ঠাকুর, তাহলে আমার দেনাটা কি হবে? দেনা তোকে শোধ করতে হবে না হাবু। দেনা শোধ না করে মরে গেলে তো আমার মহাপাপ হবে ঠাকুর। কিচ্ছু হবে না হাবু, তুই তো তীর্থে তীর্থে ঘুরে বেড়াস। হ্যাঁ, যদি একান্তই মনে করিস যে দেনা আমাকে শোধ করতেই হবে, তাহলে কোনো সাধু সন্ন্যাসীকে দেখে দান করে দিস, তাহলেই দেনা শোধ হয়ে যাবে। তাহলেই শোধ হবে। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? চল, এদিকে পাঠশালার দেরি হয়ে গেলে পণ্ডিত মশাই যখন এক পায়ে দাঁড় করিয়ে রাখবে তখন মজাটা বুঝবি। তোর পণ্ডিত মশাইকে এক পায়ে দাঁড়াতে বলবি যা। ও তাই বুঝি? পাঠশালার দেরি হয়ে গেলে পণ্ডিত মশাইকে মিথ্যে কথা বলবো, তুমি যত অন্যায় করবে মায়ের কাছে মিথ্যে কথা বলে সব দোষ ঢেকে ঢেকে রাখবো, তাই না? তা তো করবি, তুই যে আমার দাদা, আমি তোর ছোট ভাই না? আমি মার খেলে তোর বুঝি কষ্ট হয় না? এই তো সব বুঝিস ভাই। চল লক্ষ্মী, চল, দেরি হয়ে যাচ্ছে। তুই যা, আমি যাবো না। সত্যি বলছি, উনি আজকাল এমন হয়েছেন, সবেতেই আরো আরো ছাড়ো ছাড়ো ভাব। দেখে শুনে মাঝে মাঝে মনে হয় আমি কোথাও পালিয়ে যাই। পালিয়ে গিয়ে কি পাত পাবি ভেবেছিস? ঢেকি সজ্ঞে গেলেও ধান ভান। এই বিধাতা রাজ্যে মনে যা করা যায় তা কি কখনো হয় রে? সবই কপালের লেখন। আচ্ছা, তুই কি কখনো ভেবেছিলি যে এই বয়সে তোরও আবার ছেলে হবে? আমার নিজের ছেলের কথা বলো না দিদি। রমেশের জানে আমার হার মাস চলে গেল, ও মরে গেলে আমি শান্তি পাই। পালাই শাক, পেটের ছেলে কত তপিসের ধর। তোর ছেলে রমেশ একটু দুরন্ত, আর তোর সতীনপুর মহিন একটু শান্তশিষ্ট। এই যা, মহিনের সঙ্গে রমেশের তুলনা করে না দিদি। মহিনের মতো সোনার চাঁদ ছেলে সারা গায়ে কটা আছে বলতে পারে? আচ্ছা সরব, তোর কি দিন দিন মাথা খারাপ হচ্ছে? পেটের ছেলেকে দুধ ছাই করে সতীনপুরকে নিয়ে এত বাড়াবাড়ি করা ভালো নয় বাবু।
ও কথা বলো না দিদি। একদিনের ছেলে মহিমকে রেখে প্রতিমা চলে গেছে। সে আজ কতদিনকার কথা। মরবার সময় একটুকু সে জেনে গেছে তার ছেলে যদি বেঁচে থাকে মায়ের অভাব সে কোনোদিনই বুঝতে পারবে না। আর আমি তাকে কোনোদিনই জানতে দিইনি যে আমি তার স্বপ্ন। আরে মহিন, তোর সেই বাউন্ডলে ভাই রমেশটা কোথায় রে? রমেশ? হ্যাঁ, রমেশ খাচ্ছে দেখে এলি। আসুক হত বাবা, দেখাচ্ছি তাকে। হ্যাঁ শোন, এই যে সব করা কি মুখস্থ করে আমি চট করে চানটা ছেড়ে আছি, বুঝলি? এই শোন, এই মহিম যেমন যেমন পড়াবে তেমনি তেমনি সব করবি, বুঝলি? কেউ যদি পড়ে ফাঁকি দিয়েছ আপনি বেতের চোখে পিঠ ফাটিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ খবরদার। ওই তোরা সব কোদাল টোদাল নেই? এই ঘটনা আমি পারবো না, পড়তে পড়তে মাটি কোনো আমার দ্বারা হবে না। তুমি আগে মোটা ছিলে। হ্যাঁ, পাঠশালায় গিয়ে তো সব হবে। আজ পণ্ডিত মশাই বলবে জমি কোপা, কাল বলবে বালতি করে জল তোল, আর এদিকে পড়া তো ছাই হবে। তা চাই আমরা এখানে বসে না সবাই মিলে যাত্রা করি। না ভাই, আমি যাই। আচ্ছা তুই যা তো, যা দেখি যা। এমন একটা চর মারবো না একবারে বদন বেঁকে তেবজ্ঞা করে দেবো। বস, শোন, তুই হবি মন্ত্রী আর আমি হব রাজা। আর তোরা এক কড়াই পগন্ডা, এক কড়াই পগন্ডা, দু কড়াই আধা ঘন্টা, তিন কড়াই পৌনে ঘন্টা, চার কড়াই 1 ঘন্টা, পাঁচ কড়াই 1 ঘন্টা 1 কড়া, এই ঘটনা তুই পড়তে গেলি না? এই ঘটনা যা বাবা, যা যা, পড়তে পড়তে মাটিটা কুপিয়ে ফেলকে যা বাবা। কাল আবার ওখানে শশার চারা বসাতে হবে কিনা, যা বাবা। আমি পড়বো না। পড়বো না মাটি কোয়াবো? এমন করলে পড়া হয় না। কি যত বড় মুখ নয় তত বড় কথা। পণ্ডিত মশাই, এই ঘটনা না বলেছে আপনি রোজ রোজ আমাদের দিয়ে এমনি করে আপনার কাজগুলো করিয়ে নিচ্ছেন। তোরা পেটে পেটে এত, এই বয়সে একেবারে এঁচড়ে পেটে গেছে। এই পটলা, এদিকে তোর ওই তোয়াতের কালি দিয়ে একে আচ্ছা করে একটা গোমো পেঁচে দে। গোটা ঠিক রাজা মতো হয়েছে তো? আচ্ছা, এবার তাহলে তুই ওখানে যা, তুই এদিকে আয়। এখানে দাঁড়া, হ্যাঁ উঠে দাঁড়া। ঠিক আছে, তোরা দুজন এখানে আয়। হ্যাঁ, এইখানে পায়েস আছে, আমি রাজা জানিস না? বস, হ্যাঁ পাতা আছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে যাত্রা শুরু হচ্ছে। ঠিক আছে। আদেশ আমার করহ পালন, যদি কেহ মোর আজ্ঞা করহে লঙ্ঘন, সীতার করিয়া ছেদন, সীতার করিয়া ছেদন, সীতার করিয়া ছেদন। এই যে ভুলে গেলাম। তারপর মাথাটা আর কাটিয়া দিবি। মা, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। আজ এরই মধ্যে তো পাঠশালা ছুটি হয়ে গেল। হ্যাঁ মা। তো কই রমেশ এলো না? রমেশ ফেরেনি? না। ও বুঝেছি, সে পাঠশালাতেই যায়নি। আচ্ছা মা, তুমি আজকাল রমেশকে দেখতে পারো না কেন বলো তো? আমরা তো দুজনেই পাঠশালা একসঙ্গে গেছি। তাহলে সে এলো না কেন? এই দেখো, আমি তো ভুল করে ফেলেছি। আসবে কি করে? পণ্ডিত মশাই যে তাকে ছাড়িনি। কেন? কেন আবার? পণ্ডিত রমেশকে শক্ত অঙ্ক দিয়েছে, না পারলে ছাড়বে কেন? যাই হোক, খেতে খেতে বড্ড খিদে পেয়েছে। ও বাপ রে বাপ। খেতে দাও, বড় খিদে পেয়েছে। কি গো, শুনতে পাচ্ছ না নাকি? খেতে দাও, বড় খিদে পেয়েছে যে। মহিম আসুক, একসঙ্গে দেবো। ও দাদা এখনো ফেরেনি বুঝি? ওই তো দাদার দোষ, আড্ডা পেলে আর কিচ্ছু চায় না। সে কখন পাঠশালা ছুটি হয়ে গেছে।
দাও। দাও দাও, খেতে দাও। কি গো, হাঁ করে ওর মুখের দিকে কি দেখছো? খিদে পেয়েছে যে বড়, খেতে দাও না। তার পাবে না, সারাদিন এত লেখাপড়া করেছো, খিদের আর অপরাধ কি? হ্যাঁ রে রমেশ, পণ্ডিত মশাই যে অঙ্কটা দিয়েছিল পারিসনি তো? পণ্ডিত যা শক্ত শক্ত অঙ্ক দেয় না, বড্ড শক্ত অঙ্ক না রে। তা পণ্ডিত মশাই অঙ্ক না পারলে কি করেন? কি আর করব? দেখছি না অন্য ছেলেকে দিয়ে কিরকম গোপা দিয়ে দিয়েছে। কিরে, শেষ পর্যন্ত অঙ্কটা পারলি না তো? দিলে তো গোপা কি? দেখ, তোর দ্বারা লেখাপড়া টেখাপড়া কিচ্ছু হবে না। চল চল, হাত মুখ ধুয়ে খেতে পারি। রমেশ, চেঁচিয়ে পড়, চেঁচিয়ে না পড়লে পড়া মুখস্থ হয় না। মহিত, রমেশ, তোরা দুধ খেয়ে যা। রমেশ, চল দুধটা খেয়ে। এই দেখো, পালিয়েছে। সর্বনাশ করেছে। আমি এখন কি করি? হতভাগাটা একবার জ্বালিয়ে খেলে। কই রে, এলি? যাই মা। দেখ রমেশ, তোকে নিয়ে আর পারা গেল না। এতটুকু অঙ্ক এত সময় লাগে? কে মা দুধ খেতে রাখতে শুনতে পাচ্ছিস না? কি বললি? অঙ্ক করবি? বেশ তো, তুই বসে বসে অঙ্ক কর, আমি তোর দুধটা নিয়ে আসছি। দেখিস পালাসনি জানো। রমেশ, দুধ খাবি? আর কই রে, এলি দুজনে? জানিস মহিত, হ্যাঁ, সত্যিই মনে হচ্ছে রমেশের কিছু হবে না। তুমি ঠিক বলেছো মা, রমেশের মাথায় কিচ্ছু নেই। একটা ছোট্ট অঙ্ক, তাই নিয়ে রগড়াচ্ছে তো রগড়াচ্ছে। আজ আমি ওকে কিছুতেই ছাড়বো না যতক্ষণ না শেষ হয়। আর তাকে তোমার যত রাতই হোক। দাদু কি মা, রমেশের দুধটা আগে দিয়ে আসি। তুই দিয়ে আসবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যা, তাড়াতাড়ি দিয়ে আস। এই যে বাবু, এতক্ষণে আসার সময় হলো। তুই কি করে আসবো? দাদার কাছে আসা কি অতই সহজ নাকি? যে করে এসছে সে আমি জানি। বাবা বাবা বাবা, তো দাদার কাছে আসা অত সহজ নাকি? তাহলে যাত্রা করার শখ কেন? না মুকুটি না, পড়ো বধু। শোনো, ও গানটি যখন শেষ করবে তখন তোমার গানটি এরকম করে গাইতে হবে। আমার পরার পুরুষ নয় রে, 14 পুরুষের পরের পুরুষ। আমার পরার পুরুষ নয় রে। আহা, আমার পরার পুরুষ নয় রে, 14 পুরুষ পরের পুরুষ। এর নাম তোমার পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, ও মাথা আবার কি পড়া হয়েছে? মুকুট কি সাহায্য? কেষ্ট না বিষ্টু? চল ভাই চল।
বদন এই তো দাদা এদিকে ও বিড়ি খাওয়া হচ্ছে, এর মধ্যে বিড়ি খাওয়া শিখে গেছে। দাঁড়াও, মাকে বলে তোমার কি অবস্থা। দাদা দাদা শোন, দাদা তোর পায়ে পড়ি, তুই বলিস না। সত্যি বলছি, আমি আর তোমার আমি কোনো কথা শুনবো না। তোমার নামে মিথ্যে বলি বলে বড্ড বার বেড়ে গেছে না। দাঁড়াও, গয়লা বাড়ি থেকে দুধটা নিয়ে আসি, তারপর তোমার মজা আমি দেখাচ্ছি। দাদা বলে একটু ভয়গান নেই রে। দাদা দাদা শোন, দাদা 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 মাকে বলিস না কিন্তু। দাদা সত্যি বলছি, মাকে বলিস না, ভালো হবে না কিন্তু। দাদা দেখছো দেখছো, আরে মাকে বলবি না কিন্তু। আচ্ছা নে বাবু, তাড়াতাড়ি নে। ওঠা যত দোয়া বাড়াবে ততই বেড়ে যাবে। তোর নিজের ভালো তুই নিজে না বুঝিস তা আমার কি দেখা। তুমি তো বলেছিলে সবই কপালের লিখন। সে কথাটা 100 বার ঠিক, কিন্তু সবসময় কপালের দোহাই দিয়ে নিজে দোষ আবার চেষ্টা করিস নি। সব আমার দোষটা যে কোথায় সেটা তুমিই বল। দেখ, যে জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। চিরটা কাল তো মহিম মহিম করে নিজের পেটের ছেলেটাকে পর্যন্ত পর করে দিলি। রমেশের এতটুকুন দোষ তোর কাছে এতখানি, মহিমের এতখানি দোষ তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তুই দেখতে পাস না। আর কথা বাড়াসনি বাবা, যাবি তো চল। তোমার বড্ড দেরি করিয়ে দিলাম, চলো। চটা নাই, বড্ড দেরি করে দিচ্ছি। চল মা, হ্যাঁ পুকুরে চান করতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। আমার আর দাদার জামাটা একটু পেছনে তো সাবান দিয়ে, বড্ড নোংরা হয়ে গেছে। তো পকেটে কিছু আছে কিনা দেখে পকেটে আবার কি থাকবে? আহ, একটু দেখেই নে না। ছেলে মানুষ, ভুলো মন, কিছু না কিছু তো রাখতে পারে। চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? ওকে রে, হ্যাঁ ঘুরি দেখলে রমেশটা একবারে বয়ে গেল শেষকালে। না দিদি, রমেশের পকেট থেকে বেরোবে না। তাই তো ভাবছি মহিমের পকেটে বিড়ি দিসলে এলো থেকে। কোত্থেকে আবার আসবে? খেতে শিখেছে, তাই তো বলি ও একটি মিটমিটে ডান। এমনকি সেজে থাকে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তুই আর কি করবি? ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পায় না, তো তুই কোন ছাড়। মা, দুধটা এখানে রাখছি। মহিম, এদিকে আয়। কি বলছো মা? তোর পকেটে এগুলো কি? চুপ করে আছিস কেন? জবাব দে। আরে জবাব দেবার কিছু থাকলে তো দেবে। ও তোর মুখের সামনে দাঁড়িয়ে বলবে মা আমি বিড়ি খেয়েছি। এখন হাতে হাতে ধরা পড়ে গেছে, চুপ করে থাকা ছাড়া উপায় কি? না মানে মা, আমি বল বল হতভাগা, এগুলো কি করে তোর পকেটে এলো? বল, তবু চুপ করে নি। মারিস নি। বংশের রক্ত যাবে কোথায়? যেমন ভাবছিস তেমনি দেখা হবে তো। মেরে আর কি করবি? চল পুকুরে ডুবটা দিয়ে আস। তুমি যাও দিদি, আমি এখন যাবো না। জানি না বাবু, যা ভালো বুঝিস তাই কর। আমি আর পারবো না। ছেলে পুলে না থাকার এক জ্বালা, থাকার সঠিক জ্বালা। তুমি তো বেশ দিব্যি বই আর ধর্ম আর পুজো নিয়ে কাটিয়ে দিলে। আমার আর কত সহ্য হয় বলতে পারো? আমার আর কি করবার আছে সরো। তোমার শাসনেও যদি কেউ অমানুষ হয়ে যায় তাহলে সহ্যের বাইরে চলে যাচ্ছে। চিরটা কাল আমার দিকে টাকা টাকা করে ফিরেও তাকালে না। আজ ছেলেগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তাদের মানুষ করবার কথাও তুমি ভুলে বসে আছো। একদিন জানতাম টাকাই সব, তাই তোমাকে কত অবহেলা করেছি। আর সারাটা জীবন তুমি মুখ বুঝে সয়ে গেলে। আগে যদি একটু কঠোর হতে, আমার এই ভুলটা ধরে দিতে সরো, তাহলে জীবনের এই শেষ কটা দিন এমনি অপরাধীর মতো বেঁচে থাকতে হতো না।
ও কথা বলো না, আমার তো কোনো অভাব নেই। একটা সাধারণ মেয়ে যা পায় তার চেয়ে আমি অনেক বেশি পেয়েছি। এ তোমার নিজেকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা সরো। তবে আমি বলবো এ তোমার সংসারের দায়িত্ব এড়ানোর ফন্দি। সংসার ধর্ম বড় ধর্ম, তাকে ফাঁকি দিয়ে তুমি আর যা কিছুই করো না কেন শান্তি পাবে না, কিছুতেই নয়। সরো, তোমার যা খুশি তাই বলো। আজ আর লাভ লোকসানের কোনো হিসেব আমি রাখি না, আর হিসেব নিকেশের পাঠ আমি অনেকদিন আগেই চুকিয়ে দিয়েছি। আমি বিড়ি খাইনি, আমার মেরো না মা। আমি বিড়ি খাইনি, আমার মেরো না মা। মা তোকে কখনো মারিনি, কখনো তোর গায়ে হাত তুলিনি। শুধু শুধু আজকে আমি রাগ সামলাতে পারিনি রে ছোট, তাই মেরেছি। নাহলে আমি ওকে কখনো মারিনি, কখনো।
করে হতভাগা গেছে কিনা চড়ুই বাতি করতে। আর আমার ন্যাপলা সেই কথা বলতে গেছিল বলে পোড়ার মুখো রমেশ এমন মরণ দিয়ে ছুঁড়লে যে বাচ্চার কপালটা ফুলে একবারে আলু হয়ে গেল গা। ছি ছি ছি, কি কাণ্ড! আসুক আজ বাড়িতে, আজ ওরই একদিন কি ওই একদিন। দোষ না থাকলে ছেলে পিলে কি এমন বেগে? চুপ করো রাঙা পিসি, আজ করে তবে আমি ছাড়বো। করবি যে কি ছাইটা আমিও জানি, তুইও জানিস। মাথার ওপর ভগবান আছে, তিনি এর এই যে মুখ করা আমার এখানে দেখা হচ্ছে। আয় আমার সঙ্গে, আয় তোর মায়ের কাছে। এই নে তোর গুণ ধরছে। কহ পিতা, নির্বাক কি হেতু তুমি? পুত্র তব শিকরে দাঁড়ায় সম্মুখে, সাজিয়াছে রণসাজে বধিতে শত্রুয়ে। আসিয়াছি তব পাশে অনুমতি হেতু, দেহ যাইব সমরে। ও তো আসলে হারাম না, এই মাত্র একটা মেডেল পেল। দুধ তেরি তোর মেডেল এমনি কিছু করেছে, ওদিকে ওর বাপ মরতে বসেছে। তা বলে তো সিন ডুবি আসতে পারে না? আরে আসতে পারবে না, ওর বাপ মরে যায়। দাঁড়ান যাচ্ছি। ঠান্ডা, তুমি সরে পড়ো, আমার চিনে গেছে। ওর বাবার কপালে যদি মৃত্যু থাকে কেউ বাঁচাতে পারবে না। আজ গেলে যাবে বুক নিয়ে কাটছে। মা দেখো কত বড় মেডেল পেয়েছি। তোর খেয়ালের ঘন ঘটায় ঝোড়ো হাওয়া প্রদীপ নেভায়, পূর্ণ চাঁদের আলো আবার আসে অন্ধকারে, তোর হাতের একটা রাটির তারে, তোর হাতের একটা রাটির তারে, কান্না হাসির পালা বলো। দিদি বড় ঠাকুরের কবে আসছেন কিছু লিখেছেন? সামনে শনিবারে আসছেন। হাসি যা ধরে না, দেখবি? আমাকে হাসি দেখবি কোথায় বলতো? আয়নার সামনে গিয়ে দেখো না একবার, আমার কথা নয় নাই বিশ্বাস করলে। বাবা, এ কদিন কাছে ঘাসবার উপায় ছিল না, ভাগ্যিস বড় ঠাকুরের চিঠিটা এলো। আচ্ছা উর্মিলা, তুই কি একদম রাতের সময় মাথা খেয়েছিস? আমি তোর চেয়ে কত বয়স বড় তুই জানিস? তা আর জানি নে, বছর দুয়েক তো বটেই। দেখবি? কি আর দেখবো দিদি, অনবরতই তো দেখাচ্ছ। সেই বিরোহিনী রাধার কথা আছে না, মুখে বলে কৃষ্ণ আমার কে, তার কথা ভাববো। আবার চুপি চুপি কুঞ্জবনে গিয়ে গান গায়, বলে ওই কৃষ্ণ কোথা আমার প্রাণশাখা। বাবা বাবা, বেশ ঠাকুরপো দেখছি যাত্রা করে করে তোকেও বেশ শিখিয়ে ফেলেছে। তুই এক কাজ কর না, সেদে গুছে আশ্রয় নেবে পর দুজনে আর্যটা মিল হয়ে যাবে। ওরে বাবা, লজ্জা দেখেছো? ওদি করে টাকা দাও, চট করে চট করে। টাকা আমরা করতে পাবো আমি। আরে তুমি কেন পাবে? দাদার লুকোনো ক্যাশ থেকে ম্যানেজ করো না। কেন? কেন কিনবো? নাগরা কিনবো, নাগরা কিনবো। আরে অর্জুন শুনি, এবার যাত্রা আমি হিরো, এটা তুমি হেসো না বলছি। দেখবে এবার আসর মত করে দিচ্ছি আমি অর্জুন। গ্রামের উন্নতি বলতেই বোঝায় অর্থনৈতিক উন্নতি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট না হলে কোনোদিনই কোনো দেশের উন্নতি হয় না রমেন। দেখো না, তাই জন্যে বিলেত থেকে ফিরে গাঁয়ের এই পুরনো বাড়িকে আবার নতুন করে গড়ে তুলেছি। বিলেতে এবার মাই যখন মারা গেল তখন আর ওখানে যাবো কিসের আকর্ষণে? সেটাই তাহলে। হ্যাঁ দেখো, তোমার সঙ্গে আর একটা কথা আছে। এই ইভার সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা আমি কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। তুমি তো জানোই, তুমি যখন বিলেতে ছিলে তোমার বাবার সঙ্গে। ওর জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। না না, তুমি সব কথা শোনো রমেন। আমার অবর্তমানে তোমরাই আমার সব। তোমাদের সব কথা জানা দরকার। আমার ইচ্ছে এই গাঁয়ে একটা মস্ত বড় ফ্যাক্টরি গড়ে তুলব, সেখানে হাজার হাজার লোক কাজ করবে। তারপর দেখবে এই গাঁয়ের একটা লোকও আর গরিব থাকবে না। এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? আজকের দিনে দেশে দেশে যত কলকারখানা গড়ে উঠবে
ততই আমরা নিজেদের উপর নির্ভরশীল হতে পারবো। রাইট ইউ আর। তাহলে তোমার মত আছে বলছো? ও শিওর। প্ল্যানিং কিছু করেছেন নাকি? হ্যাঁ, প্ল্যানিং সবই ঠিক আছে, শুধু তোমার বিলেত থেকে ফিরে আসার অপেক্ষায় ছিল। এইবার কাজ আরম্ভ করে দেবো। কিন্তু হ্যাঁ রমেন, এবার থেকে তোমাকে এখানে থাকতে হবে। না না, তোমার বাবার পারমিশনের জন্য তোমাকে ভাবতে হবে না। না না, তা নয়। তবে তবে ডোন্ট গেট নার্ভাস মাই বয়। তুমি ইঞ্জিনিয়ার হয়ে ফিরে এসেছো, এবারে আমার সঙ্গে থেকে আমাকে হেল্প করলে আমার কাজের খানিকটা সুবিধা হবে। আপনাকে যদি অ্যাসিস্ট করতে পারি তাহলে প্র্যাকটিক্যালি আমারই গেন হবে। তা হবে, কিন্তু তোমাদের এই অজপাড়াতে থাকতে একটু কষ্ট হবেই। কি যে বলেন, আপনি এতদিন বিলেতে থেকে এলেন, আপনার কষ্ট হলো না? তাছাড়া ইভা এক্সকিউজ মি, দেখুন আমাকে একজন লোক দিতে পারেন? আমার সাইকেলটা বাস্ট হয়ে গেছে, ওটা বাড়ি পৌঁছে দিবে। বেশ তো, আপনি বাড়ি যান, আমি কাউকে দিয়ে ওটা পাঠিয়ে দিই। থ্যাংক ইউ। আচ্ছা আসি। আচ্ছা, নমস্কার। রমেশ, শোন, কি আমাকে হেল্প করবি? কিসে বল করবি? আরে ব্যাপারটা কি বলবি তো? আমাকে একটা চান্সে হেল্প করবি। কি চান? ওর সাইকেলটা না, হ্যাঁ, আমি ঘাড়ে করে বাড়ি পৌঁছে দেবো। তুই পাগল হয়েছিস নাকি? হ্যাঁ। তুই ওকে বস, আমি পৌঁছে দিয়ে। না না, তুই ওকে বসা, আমি পৌঁছে দিই। গেল এরা। তুই কি রে? হ্যাঁ, এই পোশাকে তুই সেন বাবুদের বাড়ি যাবি? আনকুল গায়ের নামটা পাবি? যা বাবু, সে যা, ছুটতে যাবি, দৌড়ে চলে আসবি। আমি তো সাইকেল পাড়া দিচ্ছি। যা যা, শিখিয়ে যা, যা বলছি না। না ইয়ার গ্রামে পুজো পাবো না, চলবে না বাবু। গরিব গ্রাম, কাহা তো ওগুলো কি গরিব চাষিরা চাঁদা দেয়। আরে কেন আছো বাবা? ভালো, এসো বাবা, এসো 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 এসো। ভালো আছে তো বাবা? হ্যাঁ। কলকাতা কেমন লাগলো বাবা? লাগছে কেমন? ও ভালো না, গ্রামের ছেলে চাকরি বাকরি আমাদের পোষায় না। লাগবে কি করে বাবা?
দেখো দেখো দেখো, আদে বলে ভিটে মাটি, গ্রাম বলে কথা, ভালো লাগবে কেন বাবা? তোমাদের অত জমি জমা, দেশে ফিরে এসো, এসে চাষবাস করো, তবেই দেখবে ভালো লাগবে। ওই যে সেনবাবু গো, সেনবাবু, হ্যাঁ সেনবাবু, ওই অত কাল বিলেতে কাটিয়ে এখন দেশে ফিরে এলো। হ্যাঁ, শুধু কি তাই, সঙ্গে তার মেয়েকে নিয়ে ফিরে এলো, সব দেশে ফিরে এলো, দেশে এসে ওই কারখানা খুলবে ভাবছি। তাই বলছি বাবা, না গ্রামের ছেলে গ্রামে এসো, গ্রাম বাড়ু, গ্রামে এসে চাই তো আসতে চায়, কিন্তু মাঝে রাজি হচ্ছেন না। রাজি কি এমনি হবেন গো, তাকে বোঝাও, তবেই তো তিনি বুঝবেন, দেখবেন তিনিও রাজি হবেন। ঠিক আছে, আমি বুঝিয়ে দেখি। এসো বাবা, এসো এসো, গ্রামে এসো বাবা, গ্রামে এসো, গ্রামের ছেলে তোমরা, গ্রামের লোক। মহিলাটা চলে গেল, কি চাঁদার কথাটা বললে না? দাঁড়াও, ছেলে সেরকম নয়, ওরাই দেখবে এরপর গ্রামে সব পুজোর ভার নেবে, তখন দলে দলে লোক আসবে, কত চাঁদা চাই তোমাদের। একটুগুলো ছেলে সব জানলে, আহো মা, কেমন আছো বলো? থাক, খুব হয়েছে, আমাকে কাশি পাঠিয়ে দেবার বন্দোবস্ত করো। এই দেখো, দেখে গেছে বলে মনে হচ্ছে। আচ্ছা মা, তুমি কি বলো তো, না হয় দুদিন চিঠি দিতে দেরি হয়েছে, তাহলে তো ভাববার কি আছে? তা ভাববার কি আছে, আমাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। এই দেখো, তুমি তো ভাবো কেন বলো তো মা? আমি কি তোমার সেই ছোট্ট মহিমটি রয়েছে? রমেশ কোথায় গেল, সে অথবাকে দেখছি না তো। আর ওই হতভাবের জন্য আমার হাড় মাস ঝুলে গেল। রাশের বেলাতে যাত্রা হবে, সেই নিয়ে না খাওয়া নেই, আর 3 দিন ধরে পাত্তাও নেই। আচ্ছা মা, রমেশ কি তুমি কিছুই বলবে না? আজকাল দিদি তোর মাথাটা একেবারে খেলে, এখন তো আরো একা নয়, ছোট মার মুখ চেয়ে তো তোমার কিছু বলা উচিত। আমার কথা কথা মানে? আজও বাড়িতে আসুক, কি হাল করে দেখতে, এতখানি বয়স হলো, এখনো যদি সংসারে ভাত না নিতে পারে, তা কবে নেবে বলতে পারো? বলি হ্যাঁ, রমেশ সারাদিন বাড়ি থাকে না, তোমরাও তো একটু বুঝিয়ে বলতে পারো, সংসারটাকে আমার একলা, যে আমি চারদিক দেখবো। আগে হাত পা দিয়ে মাথা ঠান্ডা করো তো, পরে তোমার ভাই এলে বলো। খেয়াল করো না যেন কে কাকে বলছে। দেখলে ছোট মা, দেখলে তোমার দিদি কাণ্ডটা? আপনাকে পা ধোবার জল দিই? হ্যাঁ হ্যাঁ মা, আমি চিত্রটা ছেড়ে আসি। দাদা দাদা এসে গেছো, এই যে রাস্তায় বেরোয়। কে লাগছে? তুমি তুমি বলি, ভেবেছো কি? হ্যাঁ, কি ভেবেছিস কি? 7খানিক টাকা। 7খানিক টাকা ভীষণ দরকার দাদা। 7খানিক টাকা মাত্র, টাকার গাছ বছর রয়েছে না, মাত্র টাকার গাছ বছর রয়েছে, টাকা দিতে পারবো না। তুই 7খানিক টাকা দিতে পারবো না? দিতে পারবে না? না কিছু না, আবার একদিকে চলে যাও, ঠিক নেই তার পুরোপোনা চক্কর। ছোট মা, এই টাকাগুলো তোমার কাছে রাখ, রাত্রিবেলা হতবাকে দিও, দেখো যেন কেউ জানতে। হাসছো কেন? না দিলি তো পারতেন, মা জানলে বকাবকি করবে। মা আসতে তো গোল লাগে, ওর তো আমার পাল্লায়। কি এখনো মুখ হাত ধোনি? ধোবো কি করে? ছোট বাবু এসছেন টাকা চাইতে। তো কত দিলে? কত দিলে? টাকা রোজগার করতে কষ্ট হয় না? কত দিলে? বুঝলাম বই কি, তোমরা গায়ের ছেলে, তোমরাই তোমার ব্যাকবোন, যখন কাজের দরকার পড়বে তোমাকে সাহায্যের প্রয়োজন হবে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, মানে আপনি যখন যা বলবেন, মানে আমাদের সাধ্যে খুলেলে তো আমরা। Sure, sure. আমি তো চাই যে আমার গায়ের একটি ছেলেও যাতে বেকার না থাকে। এই একবার ফ্যাক্টরিটা গড়ে উঠলে, চাকরির কথা যখন আপনি ভেবেছেন, ও ধরে নিন হয়েই গেছে। আপনি শুধু আমাদের এই ভট্টপল্লী নাট্য সমাজে মাঝে মাঝে পায়ের ধুলো দেবেন, দেখবেন ফ্যাক্টরি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, তা তোমাদের কত চাঁদা দিতে হবে বল দেখি? চাঁদা ওই আপনি দয়া করে যা, আপনি বুঝে দিন। আপনি যে না না, তবু তোমরা বলো কত দেবেন, আপনি যা দেবেন আমাদের বলবার। ধরো 200 দিয়ে 200 লাটাই কেন? 200? হ্যাঁ, কম হলো নাকি? না না, আপনি কি বলেন, আপনি দয়া করে মানে তাহলে 200 দিয়া। হ্যাঁ, তুই হাত করে নে, তুই নে। ও আমাদের ক্লাবের সেক্রেটারি, ওর হাতে দিন। হ্যাঁ, কাব্যে তুমি উপেক্ষিতা উর্মিলা সুন্দরী, 14 বর্ষ তরে বনবাসে গেলেন শ্রীরাম, সঙ্গে তার জনক নন্দিনী। ছায়া সমসঙ্গ নিল অনুজ লক্ষণ, ভাবিল না গৃহে তার সোহাগ বঞ্চিতা, বিচ্ছেদ বিদুরা তুমি নিরোজনে করেছিলে অশ্রু বিসর্জন। কিরকম লাগছে? আরে শুধু ভালো, কি ভেবেছো কি? দেখবে আসরে গিয়ে যখন বড় একটা মেডেল পাবো। এই আনছো কেন?
না, চোখে একটা কি পড়লো তাই। দেখো, আমি তোমার স্বামী, আমার কাছে মিথ্যে বলতে নেই, আমি সব বুঝতে পারি। বলো কি হয়েছে? কি আবার হবে, শুধু একটা কথা বারবার মনে পড়ছে। রামায়ণের উর্মিলার সঙ্গে আমার তফাৎটা কোথায়? লক্ষণ বনবাসে গিয়েছিলেন শ্রীরামের সঙ্গে, সেখানে ছিল ভাতৃভক্তির একটা আদর্শ। আর তুমি বনবাসে না গিয়েও আমার নাগালের বাইরে। এই রে, তোমার মাথায় আজকাল এইসব ঢুকেছে? হ্যাঁ, তাই চেতে জল দিলে সব ফিলিংটি নষ্ট করে। আমার চোখের জলে তোমার কি এসে যায়? তুমি তোমার আনন্দ নিয়ে থাকো, আমি তো তোমায় কোনোদিন বারণ করিনি। আচ্ছা উর্মিলা, আচ্ছা তুমি কি বলো তো, তুমি কি বোঝো না যাত্রা থিয়েটার করা আমার নেশা নয়, আমার সাধনা। তুমি দেখবে আমি কত বড় অ্যাক্টর হব, চারিদিকে আমার কত নাম হবে, লোকজন আমাকে নিয়ে কত হই হই করবে। লোকে তোমাকে নিয়ে হই হই করবে, আর ঘরের এক কোণে বসে আমি তোমার জয়গান শুনি। আর তোমার একান্ত কাছের মানুষ সেই শুধু থাকবে তোমার কাছ থেকে অনেক দূরে। এই দেখ আবার কাঁদে। উর্মিলা, এই তাকাও আমার দিকে, তাকাও, দেখো তো আমি তোমার কত কাছের মানুষ। না, লজ্জা করবে না। আমি যদি মাকে বলি আপনার বড় ছেলে কলকাতায় চাকরি করতে চায় না, এখান থেকে চাষবাস করবে, মা কি তা বিশ্বাস করবে? ভাববেন কি ভাববেন? ভাববেন তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয়। ভাবলে তো দোষটা কি? এই মানুষ বিয়ে করে কি জন্য? বউকে ছেড়ে অন্য জায়গায় থাকবার জন্য? যত সব। কেন? তুমিও তো বলতে পারো, মা তো তোমার গলা কেটে নেবেন না। হ্যাঁ, কি বুদ্ধি কি বুদ্ধি। আমি মাকে বলি আর মা ভাবুন যে ছেলে আমার বউ পাগলা হয়েছে। তা ভাবে ভাবো, ইচ্ছা হয় তুমি বলবে, আমি তো বলতে টলতে পারবো। যাচ্ছে বলে শোনো না। কি বলবে বলো। বলো, একদিন বাদে বাড়ি এলাম একটু। থাক, খুব হয়েছে। 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে, একখানা চিঠি দিতেও যেন কষ্ট হয়। এই দেখো চলে যায়, কাছে এসে বলছে নইলে চাচাবো, যে মাকে বলবো দেখো মা তোমার বড় বউ আমার সঙ্গে ঝগড়া করছে। কি হচ্ছে কি? খেপলে নাকি? বলো কি বলবে। দেখো না, সত্যি বলছি, মাকে একটু বুঝিয়ে বলো না। দেখছো না আমি দূরে থাকি বলে রমেশ তো দিন দিন কম বাউন্ড হয়ে উঠছে। ও যদি বাড়ির সম্পর্ক চুকিয়ে দিয়ে দিন রাত যাত্রা থিয়েটার নিয়ে মেতে থাকে, তাহলে ছোট মার মনের অবস্থা কি হয়? আমি কি করবো বলো? তুমি কি মনে করো ছুটকি হাসি হাসি মুখে ঘুরে বেড়ায় বলে আমি কি কিছু বুঝি না? বলি আমি তো মেয়ে ছেলে। তবেই বুঝো, হতভাগাকে মানুষ করতে গেলে আমার এখানে থাকা দরকার। আমি যে দাদা। আর আমি বুঝি বৌদি নই? আমি বুঝি চাই না ঠাকুরপো মানুষের মতন মানুষ হোক? তুমি জানো কেন মা তোমাকে গ্রামে থাকতে চান না? কেন? মায়ের ধারণা তুমি যদি গায়ের থেকে ঠাকুরপোর মতন হয়ে যাও। এই কথাটা তো আমার মনে হয়নি। কালই মায়ের ভুলটা ভেঙে দিতে হবে, মাকে বুঝিয়ে দিতে হবে যে রমেশের জন্য আমার গায়ে থাকা দরকার। দৌড়াচ্ছি কি হয়েছে? বন্যা বন্যা রে। কি আর হবে? সেনবাবুতে খালি চলো না, দেখতে পাবে। হ্যাঁ
একটুও লজ্জা নাই? মেলা দেখছে গ্রামের লোক, মেলা দেখছে। ওরা তো হাসবেই। ইভার বিলিতি পোশাক গ্রামের অ্যাটমসফিয়ারে ওদের কাছে দৃষ্টিকটু লাগা স্বাভাবিক। মেলা দেখো রমেন, গায়ের লোকেরা যা বরাবর দেখে এসেছে তার ব্যতিক্রম কিছু দেখলেই তারা কেন বোঝে না? গ্রামের মেয়েরা কেন বোঝে না ওদের নিজেদের বাঁচাতে গেলে শরীরকে আরো শক্ত রাখতে হবে? দুঃখ তো ওইখানেই। গ্রামের মেয়েরা তাদের সমস্ত লজ্জা ঘোমটার মধ্যে লুকিয়ে রাখে, অথচ কেউ যদি জোর করে তাদের যে লজ্জা কেড়ে নেয় তখন আর তারা পারে না নিজেদের বাঁচাতে। সে সামর্থ্য তাদের নেই। অত্যাচারের বিরুদ্ধে সব কিছু বিলিয়ে দিয়ে তখন তারা সারা জীবন মুখ বুজে শুধু কাঁদে। আপনি ঠিকই বলেছেন, অথচ এইরকম হাজার হাজার অশিক্ষিত গ্রামবাসীকে নিয়ে আমাদের স্বাধীন ভারতের জনগণ। তাই তো এদের দিকে তাকাতে হবে রমেন। সবার আগে এই অশিক্ষিত গ্রামবাসীদের শিক্ষায়, দীক্ষায়, স্বাস্থ্যে উন্নত করে তুলতে হবে। তুমি আর ইভা এই গ্রামের প্রত্যেকটি ছেলে মেয়েকে এমন ভাবে গড়ে তুলবে যাতে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। কেমন লাগলো? সিম্পলি মার্ভেলাস। সত্যি বা এতদিন বাদে তোমার গিটার শুনলাম, তবু মনে হচ্ছে। থাক, এখনই হয়তো বলবে এ ফাইন মুনলিট নাইট, একখানা গান গাও না ইভা। হুম, তা বলবো না। কি বলবো জানো? বলবো এই চাঁদনি রাত, কোথাও কিচ্ছু নেই, তুমি আছো, আমি আছি, আমাদের মধ্যে নেই কোনো ব্যবধান। সত্যি বা আমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন দেখবে। নতুন আর কি দেখবো? ড্যাডি আজ কলকাতা থেকে ফিরবে না বলে গিয়েছে, তাতে যা দেখছি। এবার চাঁদনি বা তোমার এই সুন্দর মুখখানি দেখলে আমি সব ভুলে যাই, মনে হয়। যা, তুমি ভারী দুষ্ট। কোনো ভাষায় মনে মনে বলে যাওয়া যায়, ইতিহাস জানে তার মানে পুরনো সে তো বুঝে নতুন, সেই কথা যে কোনো ভাষায় মনে মনে বলে যাওয়া যায়, ইতিহাস জানে তার মানে পুরনো সে তো বোঝে নতুন।
যত বাধা যত ব্যবধান নিমেষেই হলো অবসান, যত বাধা যত ব্যবধান নিমেষেই হলো অবসান। ভালোবাসা ফুল হয়ে ফুটে সব দেশে আনে যে ফাগুন, on an island of the moon, should we meet again soon, should I speak to you something very, very new, on an island of the moon, should we meet again soon, should I speak to you something very, very new, on an island of the moon, should we meet again soon, should I speak to you something very, very new. দেখো রমেশ, তোমার এরকম বাউন্ডারির মতো ঘুরে বেড়ালে চলবে না। তোমার যাত্রা দিয়ে এগুলো বন্ধ রাখতে হবে। কেন? কেন আবার কি? আর সংসার দেখতে হবে না নাকি বোম্বেটাদের মতো ঘুরে বেড়ালেই চলবে? বেশ তো চলছে। না, ব্যস্ত চলছে না। এখন থেকে আমার কথা মতো তোমায় চলতে হবে। হুকুম নাকি? ঠিক তাই। হুকুম। দাদার পাতে এত তরকারি কেন? গেল আর দিতে হবে। এই হুকুম চালাবে বলে কি কলকাতার চাকরি ছেড়ে গাঁয়ে এসে বসলে নাকি? হ্যাঁ, এখন থেকে দেখবো যে তুমি কেমন করে আড্ডা গিয়ে ঘুরে বেড়াও। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তোমাকে সাফ কথা বলে দিচ্ছি দাদা, আমাকে বারবার বলো না। ও যাত্রা থিয়েটার আমি ছাড়তে পারবো না। আচ্ছা বৌদি, আমার নিজের স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই। না, থাকবে না। এখন থেকে আমাদের ইচ্ছে মতো তোমায় চলতে হবে। আমার বয়ে গেছে। দেখ, অমন করলে বাড়িতে ঢোকা বন্ধ করে দেবো। কি যাতা বলছো? তোর মাথা খারাপ হলো নাকি? না না, বোঝো বৌদি, বোঝো। বাড়ি থেকে তাড়িয়ে দেবে কেন? আমি পানের জলে ভেসে দিচ্ছি। তাড়িয়ে দেবে? বাড়িতে আমার যতটুকু শেয়ার আছে না, অংশ। তুমি তো খেপি ঠাকুর তো। না না, তুমি নিজে বুঝে দেখো না, এটা অনর্থক আমার পিছনে লাগছে না দাদা। হ্যাঁ, ভালোর জন্য বলেছে, ভালোর জন্য বলছে। তা আমি নিজে ভালো নিজে বুঝি না? আমার বয়স হয়নি? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে উনি আমার ভালো করবে। তা দিক না তাড়িয়ে, আমি একবারে বিষয় সম্পত্তি চুল চিরে ভাগ করে নেবো না? ভাগ করে নেবি? নেবো না? দিয়ে তাড়িয়ে একবার দেখো না। হ্যাঁ, আমাকে তাড়িয়ে দেবে আর আমি বসে থাকবো চুপ করে। ঠাকুরদের কথা বলতে পারছি। হ্যাঁ গো, শুনছো? না, তুমি বুঝতে পারছো না। রমেশ যখন নিজে মুখে কথা বলতে পারলো যে ভাগাভাগি হয়ে যাওয়া ভালো, তখন আমি এখনই নাটকগুলোকে ডেকে নিয়ে আসছি। গ্রামের 5 জনকে ডেকে আমি সব ভাগ করে দেবো, সব ভাগ করে দেবো। মহিম, মহিম শোন, মহিম। কি করলে দেখো, করলে তোর মার ঠাকুর। যাবো। বৌদিকে ডাকো, খিদে পেয়ে গেছে, খেতে দেবে। দিদি আসবেন না। কেন আসবেন না? মুখ রেখে। কেন? কেন আবার? সকালবেলা যা কাণ্ড করে গেছো, মুখ তুলে কথা বলতে লজ্জা হচ্ছে না? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকতে পারবো না, কিছুতেই না। আরে দেখ বাবু, তুমি কাঁদতে শুরু করলো। আরে কি হয়েছে বলবে তো? দাদা আমাদের আলাদা করে দিচ্ছে। কি বললে?
দাদা আমাদের আলাদা করে দিয়েছে? কেন? কেন আবার? তুমি তো নিজেই আলাদা করে দিতে বলেছো। আমি দাদাকে আলাদা করে দিতে বলেছি? মানে আমি দাদাকে আলাদা করে দিতে বলেছি? কখন আমি? ও আরে সকালে সেই ব্যাপার? বাবা, আরে সেটাকে আমি সত্যি সত্যি বলেছি নাকি? হ্যাঁ, তো তুমি বা কি করে মনে করলে যে আমি এরকম একটা জানোয়ার? হ্যাঁ, হ্যালো, এই দেখো ফের কাঁদে। শোনো না, দেখো তাকাও না আমার দিকে, শুনছো? আচ্ছা সত্যি করে বলো তো, দাদা কি বলেছেন? দাদা সকালবেলা গ্রামের 2-3 জন লোক এনে আমাদের সমস্ত ভাগ করে দিয়েছেন। আমাদের ভাগে ওই দিকটা পড়েছে। দাদা আমাদের ভাগ করে? দাদা আলাদা? বাহ, তার মানে হাঁড়ি আলাদা না হলে আমরা খেতে পাবো না? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি। ওকে, কোথায় যাচ্ছ? যাবো আবার কোথায়? আমার সীমানাটা আমি ভালো করে দেখে নিচ্ছি। কাঁদে রাম অবিরাম নয়ন ধারায়, আর কাঁদে অনুজ লক্ষণ। দাদা বৌদির ঘুম ভাঙাবার চেষ্টা করছি। আমাদের আড়ালা করে যে নাক ডাকছে ঘুমোবে আমি সহ্য করবো না। তাই বলে তুমি এত চেঁচামেচি করবে? করবো, চেঁচাবো, কেন চেঁচাবো না? আমার সীমানায় দাঁড়িয়ে আমি চেঁচাবো, নাচবো, গাইবো, দরকার হয় আমি জগঝম্প ভাজাবো। করে যাও। আকাশ বাতাস কাঁদে, কাঁদে ওই অনন্ত সাগর। সীতা সীতা কোথা সীতা, রাঘব বনিতা। ঠাকুরপো, 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 দোকাই তোমার তুমি জানো সকাল থেকে মা কতবার অজ্ঞান হয়েছে। বিশ্বাস করো ঠাকুরপো, বিশ্বাস করো, সকাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি। তাতে আমার বয়ে গেছে, আমি থামবো না, আমি থামবো না, আমি থামবো না। তুমি চুপ করো, তোমার দুটি পায়ে পড়ে বলো। না চুপ করবো না, ছেড়ে দাও আমাকে। চুপ করো না, আমাদের আলাদা করে দেওয়ার মজা আমি ওদের টের পাইয়ে দেবো। আমি আচ্ছা বৌদি, বৌদি, বৌদি তুমি কি করে এ কথা বিশ্বাস করলে বৌদি? আচ্ছা দাদা, দাদা লেখাপড়া শিখে না মাথা খারাপ হয়ে গেছে, ওর কথা বাদ দাও। কিন্তু তুমি বৌদি, তোমরা কি করে আমাকে এত ছোট ভাবলে বৌদি? তোমরা কি করে বিশ্বাস করলে যে দাদাকে বাদ দিয়ে আলাদা হয়ে আমি আলাদা ভাবে পারবো? তোমরা কেউ মানুষ নয় বৌদি, তোমরা কেউ মানুষ নয়। তোমরা আমি ভুল করি, তুমি আমাকে আলাদা, আমি অন্যায় করেছি। খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালো করে খুঁজে। পটল এখনো আসেনি? সুভদ্রা কি সাজবে রে? আর চুপ কর, চুপ করবো কি? আসলে দাদা বসে রয়েছে, সুভদ্রা সাজবে। মেম সাহেব মেয়ে রয়েছে। আচ্ছা আমি কি বলি, এই যে ছেড়ে ফেলি না, আমি সুভদ্রা সাজি। একটু চড় মারবো। সুভদ্রা, সুভদ্রা কি অর্জুনের মা ছিল? তুই সাজবি? বুঝবুক কোথাকার। ঠিক আছে ঠিক আছে, সাজবে না। আমি কি করি বলতে? সাজবে না। আচ্ছা মোটর রয়েছে, মোটর আমাকে মানাবে। সাজবো না, আমার বউ রাগ করবে। কেন রাগ করবে? আমি কেমন দিল? আমি হিরো। আমি বিড়ি চেয়েছিলি, বিড়ি। চুপ, পারবো না। না না, আমার বউ রাগ। ও অভিমন্যু পুত্র মোর হত আজিরণে, কেমনে বলিব আমি সুভদ্রা প্রিয়তমা প্রেয়সী আমার,
অভিমন্যু চলে গেছে ছাড়ি আমাদের। না না, পারিব না, পারিব না, পারিব না কবু। পিতা হয়ে কেমনে বলিব আমি নিদারুণ বাণী? অভিমন্যু নাই, নাই, না না, তার চেয়ে এই ভালো। প্রিয়তমা, প্রাণনাথ, প্রাণনাথ, কোথা গেলে তুমি? প্রাণনাথ, হ্যারো হ্যারো প্রাণনাথ, ফিরিতেছে সকলে যুদ্ধক্ষেত্র হতে। না, কোথা বল অভিমূল্য, বলে দাও না, ও বলে দাও, কখো না, কখো না, কখো। সুভদ্রে, প্রাণেশ্বর, প্রিয়তমা, প্রাণনাথ, প্রেয়সী আমার, বলল কহিতে পারি না আমি এই নিদারুণ বাণী। কি বলি? পারি না কহিতে না। তবু পারিতে হইবে, কহো, কহো না। শুনো, শুনো ভদ্রে আমার, পিতা আমি যেই কথা শোনাবো তোমায়, শুনো মন দিয়া। ও বক্ষ ভিতরে অভিমন্যু, অভিমন্যু হত আজিরণে। সুভদ্রে, কি কহিলে নাথ, কি কহিলে নাথ, কি কহিলে? অবমূল্য চলে গেছে মুদের তেজিয়া। সুভদ্রে, প্রিয়তমা, প্রাণেশ্বরী, প্রাণেশ্বরী, শান্ত হও, শান্ত হয়ে আমি কেমনে বাঁচিব? ও শান্ত হও, শান্ত হও সুভদ্রা। অভিমন্যু, কি করলি? জানো মা, রমেশটাকে বগলে কি হয়? যাত্রার আসলে যখন অর্জুন সেজে নামলো না, কে বলবে যাত্রার অর্জুন? একেবারে যেন সেই, তুমি তো আর গেলে না, গেলে দেখতে। আমার এসব ভালো লাগে না। এইরকম করলে কি চিরটাকাল চলবে? যাই বলো তাই বলো মা, সেন মশার মতো অত বড় একজন লোক যখন রমেশের গলায় সোনার ব্যাটেলটা ঝুলিয়ে দিল, তখন মনে হলো যে আমিই পেলাম। বুকখানা একেবারে এইরকম হয়ে গেল। এই না হলে আমার ভাই, চারিদিক থেকে সে কি হাততালি, একেবারে এইরকম। এই মেডেলটা তোমাকেই দিলাম। আমি কেন নিতে যাব? বারে, আমার জিনিস তুমি ছাড়া আর কে নেবে? তুমি আমার কে জানো? কে? আমি তোমার অনেক দূরের মানুষ। দূর পাগল, ভাব দেখিয়ে ভালোবেসে একটা কথা বলতে গেলাম আর অমনি। থাক, যা পেয়েছি তার বেশি না পেলেও চলবে। আচ্ছা, হায় আমি যদি হইতাম রাম, সীতারে, মোর জানো কি রে, মানে তোমারে এমনি করে খুব বক্ষেলো। করতে হবে না, আমি তোমার ঘরের বউ। আমি এমনি করে বক্ষেলো। ওরে বাবা, বলো কি ভাড়া? হ্যাঁ গুলো, সরকারি কৃষি দপ্তরে গিয়ে কেননা ট্রাক্টর দিয়ে চাষ করতে হলে অনেকগুলো জমি একসঙ্গে না করে চাষ তো করা যাবে না। আরে শেয়ার এমন বেশি কথা কি, কিন্তু এদিকের খবর শুনেছো? কি হয়েছে? সেন বাবু কারখানা করবে বলে সবাইকে জমি বিক্রি করতে বলেছে। না, জমি কাউকে ব্যস্ত জমি কাউকে পারবে ভাইয়া, সে লোক যে অনেক টাকা, সবাইকে বলেছে যে ডবল দামে জমি কিনবে। খুড়ো, ওই বিশু, মেদো, বলাই, ওরা তো সেই রকমই বলছে, বলে যে স্বইচ্ছে জমি না দিলে নাকি জোর করে জবরদস্তি দখল করবে। মগের মূল্য আমি মেদো বলে কিনে যাচ্ছি। জমি কাউকে ব্যস্ত হবে না। ফ্যাক্টরি তৈরি করবো আমি। ডু ইউ মিন টু সে জমি পছন্দ করতে হবে তোমার কথা মতো? হাউ ইউ ডেয়ার টু সে দ্যাট? আমার যে জমি পছন্দ হবে আমি রিকুইজিশন করে সেই জমি আদায় করে নেবো। তা আপনি পারেন না। হোয়াট? তুমি বলতে চাও যে তোমাদের ভয়ে আমি ফ্যাক্টরি তৈরি বন্ধ করে দেবো? তা কেন বলবো? কারখানা আপনি করুন, তাতে গ্রামের উন্নতি হবে। আমার বলার উদ্দেশ্য, রক্তার জলাজমিগুলো তো পড়ে আছে, কারখানা আপনি সেইখানে করুন না, কেউ বারণ করতে না। এতগুলো চাষের জমি নষ্ট করে আপনি ফর নাথিং রাজ করছেন। এই জমিগুলো পেলে কারখানাটা মেইন রোডে এমন সুন্দর সাইড নেই, তাছাড়া কনভেন্সের অনেক সুবিধা হবে।
আপনাদের ওই সুবিধের জন্য এতগুলো গরিব চাষির ভবিষ্যৎটা কি হবে ভেবে দেখেছেন? ব্যক্তি বিশেষের ভবিষ্যৎ ভেবে আজকের দুনিয়ায় গঠনমূলক কোনো কাজ করাই সম্ভব নয়। ভবিষ্যৎ যদি ভাবতেই হয় তো ভাবতে হবে সমষ্টির ভবিষ্যৎ। চোখের সামনে অসহায় লোকদের উপেক্ষা করে সমষ্টির ভবিষ্যৎ ভেবে লাভ কি? তা যদি বুঝতে তাহলে আজ ওদের জন্য এভাবে ওকালতি করতে আসতে না। ছোট্ট গণ্ডির মধ্যে ছোট্ট পরিবেশে মুষ্টিমেয় মানুষের মধ্যে বাস তোমাদের। জীবনের বৃহত্তর ক্ষেত্রে কাজের পরিধি যে কতখানি সেটা তোমাকে বোঝানো একেবারেই অসম্ভব। বুঝে দরকার নেই, ওসব বড় বড় কথা বুঝবার ইচ্ছে আমার নেই। তবে এইটুকু জানিয়ে যেতে চাই, কবরের ওপর যে সৌধ তৈরি হয় তাতে মৃত্যুর স্তব্ধতা থাকে, জীবনের আনন্দ থাকে না। চল সবাই, তোদের কোনো ভয় নেই। যতদিন আমি গ্রামে থাকবো ততদিন চাষের জমি আমি এতটুকু নষ্ট হতে দেবো না। চল। এনে ধর তো, এই যে জাব করে সেরে দাও দিদি, অত সুন্দর এক কাজ নেই। বাকি হয় রে, তোকে যদি ভালো করে না সাজাই ঠাকুর পুজো। এই যে এখানে কি আছে? এই যে শোনো, বাবা মাথা এবার চাল চিস্তির লাগিয়েছে। শোনো দাদিটিকে এবার আমার সামলাও। কেন, কি করলো আবার? কি করলো মানে? আচ্ছা দেখো দেখি খামোকা সেনবাবুদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে পড়েছে। এই আর বলেছে কি? আচ্ছা সেনবাবুরা করবেন কারখানা, দাদা আমার সেখানে ট্রাক্টর দিয়ে চাষ করবেন, বুঝলে? একই জমিতে ও চাষও হবে আবার কারখানাও হবে। কি দাদা বলছে? আরে আমি বলবো কেন, দাদাই বকাচ্ছে। আচ্ছা বলতে তুমি বলো, গায়ে চাষাবাদ হওয়া ভালো না কারখানা হওয়া ভালো? হ্যাঁ, তা আমি কি করে বলবো? কি মুশকিল। আরে জানা দরকার, তোমরা হলে স্বাধীন দেশের মেয়ে, দরকার হলে বন্দুক নিয়ে লড়াই অবধি যেতে হবে। পাগল এখনো হয়নি, তবে হতেও বেশি দেরি নেই। ওই দাদাটি আমার মাথাটি খাবে, বুঝলে ওদি? এ সংসারে যদি আমার অতি বড় শত্রু কেউ থেকে থাকে সে আমার ওই দাদা। কিন্তু বলবো কাকে? এই যে করুণাময়ী মা, কোথায় গিয়েছিলে? মঙ্গলচন্দ্রের পুজো দিতে। কেন? ও মঙ্গলচণ্ডী আর তোমার মঙ্গল করতে পারবে না মা। রোজা ডাকো, রোজা। তোমার বড় ছেলের মাথায় ভূত চেপেছে। বাজে বকিস নি তো, যাত্রা ক্লাবে যা। মহিম যা করছে ভালোর জন্যই করছে, তার উপর আমার সে বিশ্বাস আছে। তা থাকবে না, মহিম বলে কথা। বাবা তবে যদি পেটের ছেলে হতো। কি বললি? যা সত্যি কথা তাই বলেছি। নিজের ছেলের কথা কথা নয়, আর যে পেটের ছেলে নয় তার কথা এবার বেদ বাচ্চা। বল বল হতভাগা, মহিম কোন দিন তোকে সরকারি বলে ভেবেছে? মা কি বলছে? না না, তুমি জানো না বৌমা, ও আমার পেটের শত্রু, ওনা মনে আমার শান্তি হবে না। আমি নিজে যে কথা কোনোদিন ভাবতেও পারিনি, আর হতভাগা আমার সামনে দাঁড়িয়ে সে কথা উচ্চারণ করে। বেশ করবো, বলবো, 1000বার বলবো, 1,00,000বার বলবো। সেনবাবুদের কত টাকা তুমি জানো? পারবে দাদা ওদের সঙ্গে? তুমি শুধু দেশ শুদ্ধ লোকের সঙ্গে অপমানিত হবে ভাই ভাই, আমি সেটা সহ্য করবো না। তুমি চুপ করবে? না করবো না, আমি দেখবো দাদা কি করে একবারে চাষবাস করে। রমেশ, মহিম যা করবে তা যদি সহ্য করতে না পারো তাহলে এ বাড়ি থেকে তোমার চলে যেতে হবে। বলি তোদের কি মাথা খারাপ হয়েছে? যন্ত্র দিয়ে চাষ করবি তো তোদের লাঙ্গলগুলোর কি হবে? বেঁচে দিবি? খবরদার। তা কি করে হবে? খবরদার কেউ বেচবি না। এই যে ছোট বাবু, দেখুন তো আপনার দাদার কাণ্ড। আমরা এখন কি করি বাবু? কার কথা শুনি বাবু? আমাকে বলছো কি করতে? আমি কি জানি? দাদাকে কি বলো গে? আমি কি দাদার গার্জিয়ান? যত ঝামেলা আমার উপরে। ছোট বাবু, ছোট বাবু বলে কিচ্ছু হবে না। বলতে হলে দাদার কাছে গিয়ে বলতে হবে, আর একলা নয়, সবাই মিলে দল বেঁধে যেতে হবে। হ্যাঁ, দল বেঁধে যেতে হবে। আপনারা বলুন, গ্রামে কারখানা হলে কাদের উন্নতি? রমেশবাবুকে বুঝিয়ে বলুন, তার দাদা বুঝিয়ে বলতে। আমরা ঝগড়া করতে চাই না, গ্রামের উন্নতি করতে চাই। আপনি বারবার ও কথা বলছেন কেন? আপনাকে তো বলে দিয়েছি, যে কাজের পেছনে আমাদের দল আছে সে কাজ ঠেকায় কাউর এমন সাধ্য নেই। যদি দরকার হয় রমেশের দাদার সঙ্গে আমরা ঝগড়া লাগিয়েছি। রমেশ এমন কলকাঠি নাড়বো না, দেখবেন শুধু আপনাদের ওখানে যাচ্ছে আর জমি বিক্রি করছে, হ্যাঁ। যাচ্ছে আর জমি বিক্রি করছে। আপনারা শুধু বলে দেবেন কোন জমিটা দরকার। আচ্ছা আজ তাহলে চলি। নমস্কার। খালি আপনি আমাদের খালি একটু মনে রাখবেন। হবে 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 হবে, নিশ্চয়ই হবে। এই যে সেন সাহেব, সেন সাহেব তোদের কাছে জমি চেয়েছে কেন? তোদের ভালো করবার জন্য? হ্যাঁ, এটা তোরা এখনো বুঝতে পারছিস না? এই যে তোরা একদিন করেছিস, একদিন লাঙল নিয়ে মাথায় কি পেয়েছিস? কি পেয়েছিস? কি পেয়েছিস? এই এটা মানে কি বলতো? ঘন্টা পেয়েছিস। সেন সাহেব তোদের জমিতে কি করবেন? কারখানা। কারখানা মানে কি? কারখানা, কারখানা
কার খানা কে খায়? তোরা একদিন তোদের খানা খেয়েছিস, এখন তোদের মুখে তোদের খানা দেবে, বুঝলি? কিরে, আচ্ছা একটা কথা বোঝ, হ্যাঁ আচ্ছা এই যে তোদের জমি, এই যে তোদের জমি সেন্সার নিতে এসেছেন কেন? তাদের কি জমি ছিল না? তাই তো, কিন্তু তোদের ভালোবাসে, তোদের ভালো করবেন। আর কি করবেন? কারখানা। কারখানা মানে কি? টাকা, খালি টাকা, খালি টাকা। এবার টাকায় টাকায় ছয়লা। আমি তোর যখন ক্লান্ত হয়ে পড়ি, তোদের কাম না না হুইসেল বাড়ি চলে যাবি, খানা খাবি, নাচবি, বাঁশি বাজাবি, বুঝলি? বেঁচে থাক, না বেঁচে থাক, যত তাড়াতাড়ি বেঁচে যত তাড়াতাড়ি বেঁচে দে। না, বেচবে না। এক ছড়া জমি কেউ বেচবে না। এতদিন তোমরা চাষ করে আসছো, আজকে চাষ ছেড়ে দিয়ে চাকরি করবে? বলো ভাই, তোমরা কেউ জমি বেচবে না? বলো বলো। না না, তা হবে কেন? গ্রামে কারখানা হলে তোমাদের ছেলেরা আগে চাকরি পাবে, গ্রামের কত উন্নতি হবে ভাবতে পারছো? আমি আপনাদের কাছে কেন এসেছি বলবো না, না এসেছি যখন তখন বলতেই হবে। আপনারা জমি বিক্রি করুন, যত শিগগির জমি বিক্রি করবেন আপনারা টাকা পাবেন, আর যত শিগগির কারখানা হবে আপনারা চাকরি পাবেন, চাকরি পেলে আবার আপনারা টাকা পাবেন। সুতরাং আমি আপনাদের বলছি, আপনারা ঝটপট লাটপট জমি বিক্রি করুন, টাকা নিন, চাকরি নিন, আবার টাকা রোজগার করুন। হবে হবে হবে, আমি বলছি তোমাদের ভালো হবে। তোমরা জমি জমা বিক্রি করে দাও, আমার তাদের কথা তোমরা শুনো না, তাদের তোমাদের ভালো হবে না। তোমরা বুঝতে পারছো না কেন? তোমরা শুধু আমার গায়ের লোক, কিন্তু কিন্তু আমার দাদা, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। তবু তার সঙ্গে আমি ঝগড়া করছি। কাদের ভালোর জন্যে? তোমাদের ভালোর জন্যে। তোমরা বলো, গায়ের ট্রাক্টর দিয়ে চাষ হবে না কারখানা হবে? কি চাও তোমরা বলো, কি হবে? সত্যি বলছি মা, আপনার বড় ছেলেকে একটু বুঝিয়ে বলুন। ঠাকুরপো ঠিকই বলেছিল, সেনবাবুকে টাকা শুনে উনি পারবেন না। মা মা কি হয়েছে মহিন? মা, রমেশ কোনো কথা শুনতে চায় না। এটা হেস্তনেস্ত হওয়া দরকার, আমি আর সহ্য করতে পারছি না। গ্রামের সব লোক একদিকে, কি একা কি করবে? না পারি মরতে তো পারবো। জানো মা, সেনবাবুরা গ্রামের সমস্ত জমি কিনে ফেলেছে। আজকে সেই জমির বেড়া দেওয়া হচ্ছে, আর হতভাগা রমেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্যাপারে সহায়তা করছে। গ্রামের লোকেরা যদি তাদের ভালো না বোঝে, তুমি একা কি করবে? আমি তাদের বোঝাবো, তাদের বোঝাতেই হবে। না না, এতগুলো চাষের জমি আমি নষ্ট হতে দেবো না। হ্যাঁ, আমি ভাঙবই। মহিন, তুই একা করে যাচ্ছিস? মহিন, মা, মা কোথায় যাচ্ছেন? বেশি শক্ত করে কি হবে? কারখানা হলেই তো সব পাঁচিল দিয়ে ঘেরা হয়ে যাবে। রমেশের দাদা আছে, অনেক লোক চলছি কেন বেড়া জোর দাঙ্গা লেগেছে। কোথায়? ওই জমি তখন নিয়ে কার সঙ্গে? একদিকে মহেন বাবু আর একদিকে রমেন বাবু। আরে ভাই ভাই নয়। খবরদার দাদা, দাঁড়াও দাঁড়াও বলছি। দাদা ভাই এই সত্যটা তুমি করো না। দেখ রমেশ, আমি একদিন অনেক সহ্য করেছি, গ্রামের ভালোর জন্য আমি কাউকে ক্ষমা করবো না। ভেবেছিস ভাই বলে তোকে আমি ছেড়ে কথা কইব? আর দাদা বলে তুমি বুঝি যা ইচ্ছে করে যাবে, আর অন্যায় হলো আমি তো সহ্য করবো, কিছুতেই না। মহিনকে আটকা! মহিন! কি আপনি করে মহিনকে আটকা! মহিন! তবে ঠেকা। আরে মহিন, বড় কি? দাদা, দাদা ফিরে যাও বলছি। দাদা ফিরে যাও বলছি, ভালো হবে না। দাদা, দাদা চলে যা, নইলে মরবি। দাদা, আমি বেঁচে থাকতে আমি কাউকে এক পায়ে হতে দেবো না। দাদা, 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 দাদা ভালো হবে না বলছি। দাদা, আমি এখনো বলছি ভালো হবে না। দাদা, দাদা, চলে যা, নইলে মরবি। দাদা, দাদা আমি বলছি এগিয়ে না, নইলে দাদা। এসব কি হচ্ছে? বেড়া ভেঙে দেবো। কেন? কারখানার জন্য এতগুলো চাষের জমি নষ্ট হতে পারে না। চাষের জমি নষ্ট হচ্ছে কে বলবে? এতগুলো চাষের জমি কিনে নিয়ে বেড়া দিতেন, তবু বলছেন যে তাতে কি হচ্ছে? এসব জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হবে, কারখানা করা হবে না। হ্যাঁ, চাষ করা। হ্যাঁ, ট্রাক্টর দিয়ে চাষ করতে হলে কম জমিতে হয় না, প্রচুর জমির প্রয়োজন। তাই এ সমস্ত জমি নেওয়া হয়েছে। কি এখানে কারখানা হবে না? নিশ্চয়ই হবে। মহিমবাবুর কথা মতো রক্তার জলাপতির জমিগুলোতে কারখানা হবে। আমি শুধু দেখতে চাইছিলাম যে মহিমবাবুর মনের জোর কতখানি। আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। এ গায়ে কারখানাও হবে, চাষও চলবে, কিছুই নষ্ট হবে।
দেখো মহিন, গায়ের উন্নতির জন্য চাই তোমাদের মতো সাহসী ছেলে যারা সোজা কথা বলতে ভয় পায় না, গ্রামের উন্নতির জন্য যারা প্রাণ পর্যন্ত দিতে পারে। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি তো বুঝতে পারিনি। দাদা, হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করো। জরুর হতে পারে। এখন সবাই বুঝলে তো, মিলেমিশে কাজ করলে তবে দেশের উন্নতি হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। বলো সবে মিলেমিশে করি কাজ।